আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইয়েরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। অবশ্য এটাও ঠিক, 14 নির্বাচনে 154টি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 নির্বাচন করেছেন রাতের বেলা, মিডনাইট ইলেকশন। আর 24-এর ইলেকশন করেছেন আমি আর দামি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট। কি হাস্যস্কর ব্যাপার! এই সরকার ছিল ডামি সরকার। আলহামদুলিল্লাহ, ডামি সরকার হওয়ার কারণেই সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি দমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন, আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন। বলেন যে খাইয়া নাও, যে কয়দিন বাঁচার বেছে নাও, আবার আসতেছি, আবার দেখা হবে। মানে আত্মস্বীকৃত খুনি, খুনের হুঙ্কার দিয়েই চলেছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। শ্রীলঙ্কার স্বৈর শাসনও পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকুন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলা বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই। আমরা চাই না এই দেশ ভাগ বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে, আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে। এগুলা জনগণের টাকা, ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে। ঠাকুরগাঁও জেলা, আমি এখানে এসে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই। কি ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয়ে থাকে তাইলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সব যদি নাও পারেন, আগামী 1 থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁও যেন এটা থেকে বাদ না পড়ে। কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন। আপনারা সিদ্ধান্ত নেন, কার্যক্রম শুরু করেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে। আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত থাক, এটা আমরা চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায়। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেন, আমি তো দাবি পেশ করলাম, ইনশাল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না। প্রিয় দেশবাসী, এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি। কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা লুটেছে। আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটিই করেছে। তাকে জায়গা জমি দখল করা অবৈধভাবে, ইজ্জতের উপরে হাত দেওয়া, সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, হায়নার মতো এই কাজগুলা তারাই করেছে। তারা নিজেরা করে এর দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর। যারা আল্লাহর বান্দা, যারা
আল্লাহর উপর ঈমান রাখে তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না, কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না, কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না।